এই মুহূর্তে আমরা আদালত পাড়ায় যেতে চাই। আছেন সহকর্মী আশিক মাহমুদ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আশিক মাহমুদ, সবাই অপেক্ষা করছেন এবং বলা হচ্ছিল মাসরুর সালেকিন, যিনি আসলে বিচারক ট্রাইব্যুনালে, তিনি 11টা নাগাদ রায় দিতে পারেন। এখন পর্যন্ত আসলে সেই প্রস্তুতি কেমন দেখছেন? কটা নাগাদ হতে পারে? আইনজীবীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এবং ঠিক এই মুহূর্তের আপডেট আমাদেরকে জানাবেন আশিক। রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে বিচারের ইতিহাস এবং দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। মাত্র 4 কার্যদিবসে বিচার শেষ করে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই যে ইতিহাস এবং দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে তার সাক্ষী হবে দেশবাসী। কারণ কিছুক্ষণ আগেই এই রামিসাকে ধর্ষণের পর হত্যার যে ঘটনা, এই ঘটনার যে 2 আসামি অর্থাৎ সোহেল এবং তার স্ত্রী স্বপ্না, দুজনকেই এজলাসে তোলা হয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বিচারিক যে কার্যক্রম অর্থাৎ রায় পড়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে। কিছুক্ষণ আগেই আসামিদেরকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী তারা ইতিমধ্যে এজলাসে প্রবেশ করেছে এবং রামিসার পরিবার অর্থাৎ রামিসার বাবা সহ রামিসার পরিবারের যারা সদস্য তারাও কিন্তু ইতিমধ্যে এজলাসে প্রবেশ করছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ধারণা করছি যে এই যে ঐতিহাসিক যে রায় পড়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হবে এবং সারা দেশ অর্থাৎ দেশবাসী একটি দৃষ্টান্ত স্থাপন হবে। সেই দৃষ্টান্তের স্থাপন হওয়ার মাহেন্দ্রক্ষণে সে সাক্ষী হতে যাচ্ছেন। কারণ মাত্র 20 দিন আগে এই রামিসাকে পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা হয় এবং এই ঘটনায় সারা দেশব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সমালোচনার ঝড় উঠেছিল এবং বিচারের যে দাবি উঠেছিল, সেই দাবিকে আমলে নিয়ে সরকার কিন্তু মাত্র 5 দিনের মাথায় এই রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছিল এবং চার্জশিট জমা দেওয়ার পরে এই যে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন, তিনি চার্জ গঠন করেন এবং মাত্র 4 কার্যদিবসের মধ্যে কিন্তু বিচার কাজ শেষ করে আজকে রায়ের জন্য দিন ধার্য করেন। তার মানে যে অতি অল্প সময়ের মধ্যে যে একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে যে বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে যেমনটি জেকে বসেছিল, যে কোনো একটি ঘটনা ঘটলে কেউ অপরাধ করলে সে অপরাধীরা পার পেয়ে যায়, বিচার হয় না, দিনের পর দিন আদালতের বিচার কার্যক্রম চলতে থাকে। এই যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসা বা এই সংস্কৃতির যে রেওয়াজ ছিল, সেটি যে একেবারে ধূলিসাৎ করে দিয়ে যে একটি বিচার জাতি দেখতে যাচ্ছে, যে এই ঘটনায় যারা আসামি রয়েছেন, যে 2 আসামি রাষ্ট্রপক্ষ বলেছে যে তারা নিজেরা দায় স্বীকার করেছে এবং যারা সাক্ষী দিয়েছে, প্রত্যক্ষ যারা সাক্ষী দিয়েছে 17 জন সাক্ষী ছিল, তার মধ্যে 16 জনই একদিনে সাক্ষ্য দিয়েছে এই ঘটনায়। তার মানে আসলে এই যে ঘটনা, এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং রাষ্ট্রপক্ষ মনে করছে যে যেহেতু তারা সন্দেহাতীতভাবে এই অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছে এবং যারা আসামি তারা নিজেরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যার দায় স্বীকার করেছে, তার মানে আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি হবে, এটি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রত্যাশা করছে এবং পরিবারের একই প্রত্যাশা যে এই যে নির্মম নৃশংস ঘটনাটি যিনি ঘটিয়েছে সোহেল রানা এবং এই ঘটনায় যিনি সহযোগিতা করেছেন স্বপ্না অর্থাৎ সোহেল রানার স্ত্রী, দুজনেরই সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশা কিন্তু সকলের রয়েছেন এবং দেশবাসীও কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন এই রামিসা হত্যার বিচার যেন দ্রুততম সময়ে দেশের মানুষ দেখতে পারে। এই দাবিতে কিন্তু সারা দেশের মানুষ আন্দোলন করেছে, সারা দেশের মানুষ বিক্ষোভ করেছে যে এই ঘটনায় অন্তত একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে করে অন্যান্য যারা আসামি অর্থাৎ বিশেষ করে সে সকল আসামিরা এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে পারে, যে একজন 8 বছর বয়সী একটি শিশু, তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বাংলাদেশের মাটিতে, এটি আসলে এক ধরনের নেক্কারজনক ঘটনা। এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে যদি আর অল্প কিছুক্ষণের মধ্যে যদি রায় ঘোষণা হয় এবং আসামিদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটি এক ধরনের ইতিহাস হবে এবং দৃষ্টান্ত স্থাপন হবে বাংলাদেশে। রাকিব, একটু বলবেন, প্রথম কথা হচ্ছে যেহেতু বলা হচ্ছে দেশের ইতিহাসে খুব দ্রুত গতিতে এই মামলার রায় হতে যাচ্ছে, কিন্তু সবাই তো চাইবে সেই দ্রুত গতিতে রায়টা কার্যকর হোক। তাহলে সে কার্যকরের পরের ধাপগুলো আসলে কি? রায় যেটাই হোক না কেন, আসামিরা যদি উচ্চ আদালতে যায় সেক্ষেত্রে আসলে সাজা কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিনা, ধাপগুলো একটু বলবেন আশিক।
রাকিব, আপনি জানেন যে এই রামিসা হত্যাকাণ্ডের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরাতে আসিয়া হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছিল, একই ধরনের ঘটনা। সেই ঘটনায় কিন্তু 1 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করে অল্প সময়ের মধ্যে এই হত্যা মামলাটিরও কিন্তু সাজা দিয়েছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছিল আসামি হিটু শেখকে। কিন্তু সেই রায় কিন্তু এখন সেই রায়ের কার্যক্রম, অর্থাৎ পরবর্তী যে ধাপ, অর্থাৎ হাইকোর্টে আপিল, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রিভিউ, সেই কার্যক্রমে কিন্তু এই আসিয়া হত্যা মামলার সেই রায় কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি, সেটি কিন্তু এখন হাইকোর্টে ঝুলছে। এটি নিয়েও কিন্তু দেশের মানুষের ক্ষোভ আছে। আপনি যেটি জানতে চান, রামিসা হত্যাকাণ্ডের এই ঘটনায় যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা হচ্ছে, মাত্র 19 দিনের পরেই, এই ঘটনার মাত্র 19 দিনের পরে এই রায় হতে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা হবে। রায় ঘোষণা হওয়ার পরে আসলে স্বাভাবিকভাবে আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন এবং উচ্চ আদালতে আপিল করলে ডেথ রেফারেন্স অনুযায়ী যদি আসামিদের মৃত্যুদণ্ড হয়, তাহলে ডেথ রেফারেন্স অনুযায়ী সেই মামলার শুনানি হবে। এবং যদি এই মামলায় আসামি পক্ষের যুক্তি এবং আসামি পক্ষের কোনো যুক্তি বা যদি কোনো আসামিকে আদালত যদি সাজা কমিয়ে দেয় বা কারোর যদি মৃত্যুদণ্ড বহাল না রাখে, সেক্ষেত্রে একরকম হতে পারে। আবার যদি মৃত্যুদণ্ড বহাল রাখে, সেক্ষেত্রে আবার সেই আসামিরা উচ্চ আদালতের পরে তারা কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে, অর্থাৎ প্রধান বিচারপতির আপিল বেঞ্চে কিন্তু এটি সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। এর পরবর্তীতে আবার রয়েছে, যদি আসামি মনে করে তার দায় স্বীকার করে, সে রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চাইতে পারে। যদি রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এটিও কিন্তু এক ধরনের আইনি প্রক্রিয়া। তো সুতরাং এই যে রায় হতে যাচ্ছে, যদি রায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়, তাহলে আপনি যদি এই রায় কার্যকর করতে হয়, তাহলে কিন্তু আরো বেশ কয়েকটি ধাপ পার হতে হবে, অর্থাৎ 3-4টি ধাপ পার হয়ে তারপরে আসলে এই রায় কার্যকর হবে। সেক্ষেত্রে আসলে কিছুটা সময়ের ব্যাপার হবে, যদিও যত দ্রুতই করা হোক না কেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগ যদি খুব দ্রুতও করে, তাহলে হয়তো এই রায় কার্যকর করতে কিছু না হলে 2-3 মাস সময় লেগে যেতে পারে। তাছাড়া আসলে আইনি প্রক্রিয়াগুলো শেষ করা ছাড়া কিন্তু কোনোভাবেই একজন মানুষকে আসলে ফাঁসির কাজটা আসলে ঝুলিয়ে দেওয়া আসলে সম্ভব না, সেটি বাংলাদেশের কোনো আইনেই আসলে কাভার করে না। যে কারণে আসলে সবার প্রত্যাশা আছে যে, যেমন আসিয়া হত্যা মামলাটি যেমন এখন পর্যন্ত ঝুলে আছে, সেই মামলার কিন্তু এখন পর্যন্ত রায় কার্যকর হয়নি। সাধারণ মানুষের ধারণা, তাদের সংশয় রয়েছে যে এই ধরনের ঘটনায় যদি রামিসা হত্যা মামলার ঘটনাও যদি দ্রুত রায় হয়, যদি সেই রায় কার্যকর না হয়, সেটি আসলে এক ধরনের অতীতের যে বিচারহীনতার সংস্কৃতি, সেটিরই প্রমাণ করবে। সুতরাং যদি পরিবারের দাবি রয়েছে এবং রাষ্ট্র মানে পুরো দেশবাসীর দাবি রয়েছে যে দ্রুত রায় দেওয়া হোক এবং দ্রুত রায় দিয়ে এই রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই প্রক্রিয়া যেন মেনে চলা হয়, সেটি কিন্তু প্রত্যাশা রয়েছে। আপনি একটু জানাতে চাই, ফেনীতে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় 16 জনের ফাঁসির রায় হয়েছিল। সেই ঘটনা পেরিয়ে গেছে কয়েক বছর, কিন্তু সেই ঘটনা এখন পর্যন্ত হাইকোর্টে ঝুলছে, ওই ঘটনার কিন্তু এখন পর্যন্ত সাজা কার্যকর হয়নি। সুতরাং এইসব কারণেই আসলে সাধারণ মানুষ এবং যারা ভুক্তভোগী পরিবার, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে আসলে দ্রুততম সময়ে অপরাধীদের অনেকগুলো আসলে কেস রয়েছে যেগুলো আসলে আদালত পর্যন্ত গড়িয়েছে, রায়ও এসেছে, কিন্তু আসলে কার্যকরের যে দৃশ্যমান অগ্রগতি, সেই অগ্রগতিটা আমাদের চোখে পড়েনি। আপনি সাধারণ মানুষের কথা বলছিলেন আশিক মাহমুদ, সাধারণ মানুষ কিন্তু একটা প্রশ্ন বেশ জোরে সোরে করছেন যে সোহেল রানাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছেন, কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার, যিনি কিলিং মিশনের ছিলেন এবং নানাভাবে আসলে সোহেলকে সহায়তা করেছেন, তাহলে তার শাস্তির কথা কেন কমানো হচ্ছে বা সেটা নিয়ে আসলে কেন কম শাস্তির কথা বলছেন? তার পক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীও বলছেন আসলে আইন অনুসারে তার শাস্তির দাবি জানিয়েছেন। অর্থাৎ স্বপ্না আক্তারের যে অপরাধ, সেই অপরাধটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ সোহেলেরকে সাহায্য যেহেতু করেছে সে, কি বুঝলেন আসলে আইনজীবীদের সাথে কথা বলে? এখানে কিন্তু এই যে সোহেলের স্ত্রী স্বপ্না, তিনিও কিন্তু এই হত্যা মামলার সহযোগী। কারণ এই হত্যায় যখন রামিসাকে গলা কাটা হয়, যখন রামিসার শিরচ্ছেদ করা হয়, আলামত নষ্ট করা বা সোহেলকে কিন্তু তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এবং রামিসার মা যখন গেট খুলতে বলে, তখন কিন্তু এই স্বপ্না আক্তার বারবার তাকে বলা হলেও সে কিন্তু গেট খুলে দেয়নি। তার মানে আসলে এই যে হত্যাকাণ্ডে সোহেলের পাশাপাশি স্বপ্না আক্তারও কিন্তু এক ধরনের দায় রয়েছে। এখানে যখন এই মামলা
মামলার যখন শুনানি হয়েছে, অর্থাৎ যখন কোর্টে সাক্ষ্য গ্রহণ এবং শুনানি যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, তখন কিন্তু বিচারক বলেছে যে এই ঘটনায় যেহেতু সোহেল যেমন অভিযুক্ত, তেমনি স্বপ্না আক্তারও কিন্তু এই ঘটনায় অভিযুক্ত। কারণ ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পর রামিসাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এটি এক ধরনের বর্বরতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশে। কিন্তু আসলে এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু রামিসাকে হত্যার পেছনে সোহেলের যেমন দায় রয়েছে, তেমনি সহযোগিতা যে করেছে, অর্থাৎ সহযোগিতা করেছে তার স্ত্রী স্বপ্না, তারও দায় রয়েছে। যদি বিচারক মনে করে যে আসলে দুইজনেই সমান অপরাধে অপরাধী, তাহলে দুইজনকেই কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আদালত চাইলে দিতে পারবে বিচারিক আইনি ধারা মেনেই। কিন্তু এর বাইরেও আবার একটা বিষয় আছে যে যিনি মূল পরিকল্পনাকারী থাকে, যিনি মূল এই ঘটনা ঘটিয়ে থাকে, তাকে সর্বোচ্চ সাজা দিয়ে যিনি সহযোগিতা করে থাকেন, আমরা অতীতের যে সকল বিচার কার্যক্রম দেখেছি, যিনি সহযোগিতা করে থাকেন তাকে আসলে কিছুটা সাজা কমিয়ে, অর্থাৎ যদি মূল আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়, তাহলে যিনি সহযোগিতা করেন তাকে দেয়া হয় যাবজ্জীবন, বা যদি মূল আসামিকে যাবজ্জীবন দেয়া হয়, তাহলে যিনি সহযোগিতা করেন তাকে 14 বছর বা 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এমন নজিরও আসলে আমরা দেখেছি। দেশের মানুষ আসলে এক ধরনের বলছেন যে যেহেতু তিনিও সহযোগিতা করেছেন, তাহলে তাকেও আসলে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তবে রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের যে আইনজীবী, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে আইনজীবী, তিনি আসলে বলেছেন যে যেহেতু তিনি সহযোগিতা করেছেন, তাকে যেন কিছুটা সাজা কমিয়ে দেওয়া হয়। যদিও শুরুতে আমরা দেখছিলাম আসলে এই মামলায় মানে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, এবং শেষ মুহূর্তে আসলে রাষ্ট্রপক্ষ থেকে যাকে নিযুক্ত করা হয়েছে আসামিদের পক্ষে লড়ার জন্য, তিনি আসলে কম শাস্তি দাবি করেছেন স্বপ্না আক্তারের জন্য। এবং আপনি যখন কথা বলছেন তখন আমরা খবর পাচ্ছি যে আসলে রায় পড়া চলছে। নিশ্চয়ই পরে যখন আসবো তখন আসলে সেই রায়ের ফলাফলটাই আপনার কাছ থেকে আসলে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসিফ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।